পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমেই জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা তোমাদের পরিচিতদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওটির মাধ্যমে কিছুটা উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ প্রাথমিক শিক্ষা সংসদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের গল্প সুভা নিয়ে আজ আলোচনা করব। এই সুভা নামক ছোট গল্পটি রচনা করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ নামক গ্রন্থ থেকে এই পাঠ্য গল্পটি নেওয়া হয়েছে। সুভা গ্রামের এক ছোট্ট মেয়ে, অর্থাৎ তার বাড়ির গ্রামের নাম ছিল চণ্ডীপুর এবং তার পিতার নাম ছিল বাণীকণ্ঠ। বাণীকণ্ঠের ছিল 3 কন্যা, তার মধ্যে এই কনিষ্ঠ কন্যা ছিল সুভা। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এই গল্পের মাধ্যমে বিশ্ব প্রকৃতির যে সৌন্দর্য, যে অকৃত্রিম নির্ভরতা, তার সঙ্গেই তার শিল্পের বৈচিত্র্যের সমন্বয় ঘটিয়েছেন। চণ্ডীপুর গ্রামের অধিবাসী বাণীকণ্ঠ, সেই বাণীকণ্ঠের কনিষ্ঠা কন্যা সুভাষিনীকে আশ্রয় করেই লেখক এক বিমূর্ত যন্ত্রণার মধ্য দিয়ে তার সেই অব্যক্ত না বলা কথার অভিব্যক্তিকে এই গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। এই কনিষ্ঠা কন্যা সুভাষিনীর ডাক নাম ছিল সুভা। সে ছিল বোবা। এই গল্পে দেখা যায় পিতা এবং তার অন্য দুটি কন্যা সুকেশিনী এবং সুহাসিনীর সঙ্গে নামের মিল রেখেই ছোট মেয়ের অর্থাৎ কনিষ্ঠা কন্যার নাম রাখা হয়েছিল সুভাষিনী, কিন্তু সে ছিল বোবা। তাই তার 2 দিদি অর্থাৎ সুকেশিনী এবং সুহাসিনীর বিবাহ হয়ে গেলেও সুভাষিনী বা সুভার জন্য কিন্তু পাত্র পাওয়া যাচ্ছিল না। সুভা কথা না বললেও সে কিন্তু অনুভব যে করতে পারে তা কিন্তু তার পরিবারের মানুষজনেরাও বুঝতে পারত না। আর সেই জন্যই তারা সুভার সামনেই তার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করত। মা তার প্রতি বিরাগভাজন হলেও পিতা কিন্তু সুভাকে খুবই ভালোবাসতেন। সুভা কথা না বললেও তার গভীর সুদীর্ঘ পল্লব বিশিষ্ট কালো চোখ এবং ওষ্ঠাধর তার শরীরের ভাব এবং ভাষা হয়ে ফুটে উঠত। সাধারণ বালক বালিকারাও সুভাকে ভয় করত। তাই সে ছিল শব্দহীন এবং তার কোনো সঙ্গী সাথী ছিল না। তাদের গ্রামের নাম ছিল চণ্ডীপুর। এই চণ্ডীপুর বাংলাদেশের একটি ছোট নদী তীরস্থ গ্রাম। তাদের বাখারির বেড়া, 8 চালা গোয়ালঘর, তেঁতুলতলা, আম কাঁঠাল কলার বাগান এবং নৌকারোহী মাত্রেরই তাদের সেই জায়গা, সেই গ্রাম দৃষ্টিগোচর হতো। এই গ্রামের মধ্যেই নদীর কলতান, নৌকোর মাঝিদের গান, পাখির ডাক এবং গাছেদের সেই মর্মরিত ধ্বনি যেন এই বোবা মেয়েটির হয়ে কথা বলতো। অর্থাৎ সুভার সঙ্গে প্রকৃতির এক আন্তরিকতা তৈরি হয়েছিল। সুভার কষ্ট, সুভার দুঃখ প্রকৃতির সমস্ত বস্তুই অনুভব করতে পারত। সুভার 2টি অন্তরঙ্গ বন্ধু ছিল, সর্বশী এবং পাঙ্গুলি, যারা ছিল তার গোয়ালের 2টি গাভী। তাদের সঙ্গে সুভার যেন বাৎসল্যের সম্পর্ক তৈরি হয়েছিল। এছাড়াও সুভার বন্ধুদের মধ্যে ছিল একটি ছাগল এবং একটি বিড়াল।
এই গল্পের মধ্যে লেখক আরেক চরিত্রের কথা উল্লেখ করেছেন, সেটি হলো প্রতাপ। এই প্রতাপ হলো গোসাইদের ছোট ছেলে। সে কিন্তু নিতান্ত অকর্মণ্য, নিষ্কর্মা। সে কোনো কাজ করে না। তার শখ ছিল শুধু বড়শি করে মাছ ধরা। আর এই প্রতাপের মাধ্যমেই গৃহের উন্নতি হবে সে আশা তার পিতামাতা কিন্তু কখনোই করতো না। কারণ প্রতাপের শখ ছিল, তোমাদেরকে প্রথমেই বললাম, মাছ ধরা। তাই সে যে কোনো কাজেই একজন সঙ্গীকে পছন্দ করত। আর মাছ ধরার সময় সাধারণত নির্বাক সঙ্গী ভালো। তাই প্রতাপ সুভাকে সেই জায়গায় মর্যাদা দিত। আর প্রতাপই সুভাকে আদর করে সু বলে ডাকত। সুভা তেঁতুলতলার মধ্যে বসে থাকলেও কোনো অভূতপূর্ব কাজের মধ্য দিয়েই প্রতাপের দৃষ্টি আকর্ষণ করতে চাইত, কিন্তু তা পেরে উঠত না। এইভাবে ক্রমে ক্রমেই সুভা যৌবন প্রাপ্ত হলো। কন্যাভারগ্রস্ত পিতামাতা সমাজে নিজেদের অবস্থানকে ঠিক রাখার জন্য কিছুদিনের জন্য কলকাতায় গেলেন। সেখানেই সুভাকে এক পাত্র দেখতে এলো। পাত্র পশ্চিমে ভালো কাজ করে। পাত্র কিন্তু সুভার এই বাকশক্তিহীনতার কথা না জেনেই তাকে পছন্দ করেছিল। এইভাবেই পঞ্জিকা মতে শুভ লগ্নে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। পিতামাতা বোবা মেয়েকে অন্যের হাতে দিয়ে কন্যাদায় থেকে ভারমুক্ত হয়ে দেশে ফিরে এসেছিলেন। কিন্তু কিছুদিন পরেই সুভার বর সুভার সেই অক্ষমতার কথা জেনে ফেলেছিল এবং দ্বিতীয়বার এক ভাষা বিশিষ্ট কন্যাকে বিয়ে করে আনল। অর্থাৎ লেখক এই কবিতার মধ্য দিয়ে প্রকৃতির যে নির্মমতা, সমাজের যে কুসংস্কারতা, তার কথাই ফুটিয়ে তুলেছেন। এই গল্পের প্রধান চরিত্র সুভাষিনী, যার ডাকনাম ছিল সুভা, এই বোবা মেয়েটিকে তার বাবা মারা পছন্দ করতো না ঠিকই, কিন্তু তার বাবা একটু তাকে ভালোবাসতেন বেশি। এই সুভার নিজের বন্ধু বলতে ছিল তার গোয়ালের দুটো গাভী সর্বশী এবং পাঙ্গুলি, একটা ছাগল এবং একটা বিড়াল ছানা। তবে এছাড়াও গ্রামের সেই অকর্মণ্য মানুষ প্রতাপ তাকে ভালোবাসত। সুভার বয়স বাড়লেও মা বাবা সুভার অনিচ্ছাতেই তাকে বিয়ে দিয়েছিল। এক অনিশ্চিত এবং অন্ধকার জীবনে সুভা এইভাবেই প্রবেশ করেছিল। কিন্তু এরপরেই সুভার জীবনে নেমে এসেছিল এক অন্ধকারাচ্ছন্ন অবস্থা। তার স্বামী সপ্তাহখানেকের মধ্যেই সুভা যে বাকশক্তিহীনা সেটা বুঝতে পারার পর সে দেখে শুনে আরেকটি বিয়ে করেছিল। অর্থাৎ এখানে এই সুভার কষ্ট, বেদনা, তার আশা, তার আকাঙ্ক্ষা, তার একাকিত্ব নিয়েই লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত রচনা করেছেন। তাই তিনি এই গল্পটির নাম রেখেছেন সুভাষিনীর নামই সুভা, যেহেতু এই গল্পের কেন্দ্রীয় চরিত্র এই সুভাষিনী। তোমাদের এখন আমি এই পাঠ্য বিষয়ের ওপর কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ নিয়ে আলোচনা করে দেব। তন্নি বলে একটা শব্দ আছে। এই তন্নি শব্দের অর্থ লঘু এবং সুগঠিত দেহের নারী, যাকে এক কথায় বলা হয় কৃশাঙ্গী। এছাড়াও আছে দস্তুর মতো। এই দস্তুর মতো শব্দের অর্থ রীতিমতো বা যথেষ্ট। কলঙ্ক মানে কালিমা, পল্লব মানে কচি পাতা। এই পাঠ্যাংশে কিন্তু সুভার চোখের পাতার কথা সঙ্গে এই শব্দটার তুলনা করা হয়েছে। ওষ্ঠাধর মানে ওপর এবং নিচের ঠোঁট। কিশলয় মানে নতুন পাতা বা পত্র, গাছের যে পাতা বা পত্র তার কথা বলা হয়েছে। অনিমেষ ভাবে মানে অপলকহীন ভাবে বা স্থির ভাবে। বই মানে ব্যতীত বা ছাড়া বা ভিন্ন। আজন্মকাল শব্দের অর্থ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। উদয়াস্ত মানে উদয় থেকে অস্ত যাওয়া পর্যন্ত সারাদিনের কথা বলা হচ্ছে। বিজন শব্দের অর্থ নির্জন। প্রহর শব্দের অর্থ 3 ঘন্টা, অর্থাৎ সারাদিন
দিন থেকে রাত 24 ঘন্টায় একদিন হয়। এই 24 ঘন্টার 8 ভাগের 1 ভাগ সময় বোঝাতে প্রহর শব্দটি ব্যবহার করা হয়। আত্মবিস্মৃত মানে নিজেকে ভুলে, প্রফুল্ল হৃদয় মানে আনন্দিত হৃদয়, গার্হস্থ্য মানে গৃহ সম্বন্ধীয়, ঝিল্লি রব মানে ঝিঝি পোকার ডাক বা আওয়াজ, গণ্ডদেশ শব্দের অর্থ গাল বা কপল। এই কপল শব্দটাও কিন্তু পাঠ্য অংশে রয়েছে। সহিষ্ণুতা সহ্য করার ক্ষমতা, গ্রীবা মানে ঘাড়, অলৌকিক মানে অপার্থিব, উদ্যোগ মানে উপক্রম, ব্যাধ মানে যে পশু শিকার করে, সচ্ছল অভাব নেই এমন, সুক্তি মানে ঝিনুক, অব্যক্ত মানে অপ্রকাশিত, সস্পসজ্জা এই শব্দের অর্থ কচি ঘাসের বিছানা এবং নেপথ্যে মানে অন্তরাল। তোমাদের আজকে আমি এই শুভা নামক ছোট গল্পটা নিয়ে আলোচনা করে দিলাম। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।